আমি নিজে একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা অর্গানিক ফার্ম করেছি ভালুকাতে। আমি 5 বছর ধরে আমার কোম্পানির নামে জমি রেজিস্ট্রেশন করতে পারিনি এখন পর্যন্ত। অথচ এটা যদি আমি 6 মাসের মধ্যে করতে পারতাম, ওই প্রজেক্টে এখন 2 থেকে 2,500 লোক কাজ করতো। এই অপরচুনিটিকে লস আমার নাকি সামগ্রিকভাবে দেশের? এই যে এত বড় বড় বিডা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইনভেস্টমেন্ট বেসিক জিনিস যেগুলো, সেগুলোই এখন পর্যন্ত আমরা ফিক্স করা শিখি নাই। তো যারা এই দেখা যাচ্ছে কলেজে উঠে বা ভার্সিটি ফার্স্ট ইয়ারেই স্টার্ট আপ খুলে এবং সাকসেসফুলও হয়ে যায়, তো তাহলে কি তারা ক্রেজি পিপল নাকি তারা আসলে অনেক বেশি দুঃসাহসী টাইপ মানুষ? একটা গ্যাসের লাইন নিতে কি বলে 2 বছর ঘোরাফেরা করতে হয়। একটা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক লাইনের নিতে 6 জায়গার থেকে পারমিশন নিতে হয়। আর বন বিভাগের ঝামেলা তো কোনো, এটা তো আমি আর নামই নিলাম না, আমি কি পরিমাণ হ্যাপা তারা মানুষকে দেয়। মানুষ সাধারণত টাকা পয়সার কথা শুনলে একটু এনার্জাইজড হয়, যে কারণে পডকাস্টগুলোতে কীভাবে সফল হবেন, কীভাবে বেশি বেশি টাকা উপার্জন করবেন, কীভাবে 10 মিনিটে কাউকে ইমপ্রেস করবেন, এই ধরনের টপিকগুলো নিয়ে বেশি কথাবার্তা হয়। তো বাবল রেশিওতে আমি সাধারণত এই বিষয়গুলো নিয়ে কথা বলি না, কারণ সবাই যেহেতু বলতেছে, তো তারা তো তাদের সাথে আলাদা করে আর কী বা আমার বলার থাকতে পারে। কিন্তু আমি যেটা পছন্দ করি, আমি সবসময় একটু ব্যতিক্রম টাইপ মানুষজন, তাদের কথাবার্তা শোনাতে আমার আগ্রহ কাজ করে। যেমন আমি যদি মঞ্জুর মাহমুদ ভাইয়ের কথা বলি, ওনার সাথে আমার প্রথম যখন দেখা হয়েছিল সেটা ছিল হলো ভোর 6:35 জিয়া উদ্যানে। উনি আমাকে মর্নিং ওয়াকের জন্য ডাকছিলেন 6:15 সময়। তো আমি নর্মালি পাঞ্চুয়ালিটির জন্য আমার এক ধরনের প্রাইড ছিল। তো আমি ভাবলাম যে 6:15 যেহেতু, ঠিক আছে আমি 6:15 মধ্যে চলে যাব। কিন্তু যাইতে যাইতে যখন আমার 6:32 বাজলো, বাই দিস টাইম উনি আমাকে 2বার ফোন করছেন, এবং যখন দেখা হলো তখন মানে আমি আমার এই পাঞ্চুয়ালিটির অভাবের কারণে মৃদু তিরস্কার শিকার হয়েছিলাম। তো মঞ্জুর ভাই উনি মানে বাংলাদেশের খুবই রিনাউন্ড একটা কোম্পানি ডাটাসফট, সেটার এখন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হিসেবে আছেন। ডাটাসফটের কথা আমি প্রথম শুনছিলাম 2011 সালে, সেটা হচ্ছে সোহাগ ভাইয়ের মুখে। সোহাগ ভাই একদিন বলতেছিলেন যে ডাটাসফটের প্রসেসগুলো খুবই ইন্টারেস্টিং এবং এগুলা থেকে অনেক কিছু লার্ন করার আছে। তো মঞ্জুর ভাইয়ের সাথে যখন আমার প্রথম দেখা হলো, প্রথম দিনই আমরা ডাব খাইছিলাম। ডাব খাওয়ার পরে উনি আমাকে আমি আমার হিউম্যান ল্যাব বই দিয়েছিলাম, এবং সেই বইটা পড়া উনি বেশ পজিটিভ রিভিউ দিয়েছিলেন লিঙ্কডিনে। পরবর্তীতে ওনার সাথে আমার দেখা খুব কম হলেও আমরা প্রায় মানে হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলি। এর মধ্যে আমি পটুয়াখালী গেছিলাম, সেই দিন ওনার সাথে কথা হলো। এবং এই যে দীর্ঘ সময় বাবলের সাথে 100+ এপিসোড করলাম, এর মধ্যে বেশ কয়েকবার ওনার সাথে শো করার কথা থাকলেও কীভাবে যেন মিস হয়ে যাচ্ছিল। তো ওনার সাথে আসলে অনেক বিষয়ে কথা বলা যাইতে পারে, যেমন ফান্ড রেজিং একটা ভালো টপিক। উনি প্রায় 100টার মতো দেশ ঘুরছে, সেটা একটা ভালো টপিক। ডেটা সফটের কারণে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি নিয়ে ওনার একটা বড় নলেজ আছে, সেটা একটা ব্যাপার। কিছুদিন আগে চ্যানেলে ওনার একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে বেশ কিছু ইস্যুতে আমি মন্তব্য করছিলাম, সেটা একটা ব্যাপার। তো এত এত প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলতে গেলে সেখানে স্পেসিফিক টাইটেল বা টপিক ঠিক রাখা মুশকিল। বাট আমার মনে হয় যে উনি যেহেতু খুবই একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওনার সাথে টপিকের বাইরে গিয়ে কথা বলাটাই হয়তো বেশি মজা হবে। তো মঞ্জুর ভাই, আপনি চিকনগুনিয়া থেকে সুস্থ হয়ে আপনি বাবুলের সাথে আসছেন, এটা অবশ্যই ভালো ব্যাপার, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো প্রথমে তাহলে আমরা ফান্ড রেজিং নিয়ে কথা বলা শুরু করি। যেটা হয় যে আমাদের বাংলাদেশে যারা বিজনেস করে, এরা তো আসলে অনেক আগে থেকেই ব্যাংক লোন নিয়ে বিজনেস করতো। এরপরে আমরা যখন আর একটু বড় হলাম, তখন দেখলাম যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বলে একটা টার্ম আসলো, এবং সেই সব জায়গা থেকে টাকা পয়সা উত্তোলন শুরু হলো, এবং বাংলাদেশের বেশ কিছু কোম্পানি বেশ বড় বড় অঙ্কের ফান্ডও পাইল। তো আমার প্রথম যেটা আপনার কাছে জানার, যে আপনার উপলব্ধিতে কি মনে হয় আসলে এই যে ব্যাংক লোন আর এই যে এই ধরনের বিদেশি থেকে যে ইনভেস্টমেন্ট নেওয়া, দুইটার মধ্যে আসলে প্রকৃতিগত পার্থক্যটা আসলে কোথায় হয়? আসলে দুইটাই সাইন অফ লুজার। আচ্ছা, যারা নিজের ব্যবসায় বিশ্বাসী, সে ধার কর্য করে হোক, বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে হোক, নিজের বউয়ের গয়না বেচা টাকা দিয়ে হোক, সে বিজনেসটা করবেই। আর এটা হলো কমপ্লিটলি মিথ যে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে, কিংবা ভেঞ্চার ক্যাপিটালিস্টের টাকা নিয়ে ব্যবসা করে। বাংলাদেশের 99.99 বিজনেসই বুটস্ট্র্যাপড।
নিজের টাকায় নিজে ব্যবসা করে। এদেরকে কেউ থ্যাংক ইউ দেওয়ার নাই। এরা নিজেরা কষ্ট করে টাকা কিছু সঞ্চয় করে একটা বিজনেস করে করে সেখান থেকে কিছু উদ্বৃত্ত হয়, ব্যবসা বাড়ায়, মানুষজন বাড়ায়। এদেরকে নিয়ে কোনো দিন হয়তো বেতন ভাতা দেয় মাসে 20-50 লাখ টাকা, এদেরকে নিয়ে কোথাও লেখা নাই। এদেরকে নিয়ে কোনো থ্যাংক ইউ নাই, এদেরকে নিয়ে কোনো বাহবা নাই, এদের বিজনেস নিয়ে কেউ লেখে না। আর আমি কোনো ক্রমে পটায়া টটায়া কারো কাছে 5 কোটি টাকা নিতে পারছি, বাপরে বাবা, আমি তখন একজন হিরো। আমার নিয়ে কেস স্টাডি হয়, আমার নিয়ে বড় বড় বিজনেস ম্যাগাজিনে কাভার স্টোরি হয়। এইটা হলো আমাদের সোশ্যাল একটা ডাইকটমি। আমরা আমাদের প্রকৃত হিরো যারা, তাদেরকে আমরা রিকগনাইজও করতে পারি না, আর তাদেরকে আমরা ধন্যবাদও দেওয়া শিখি নাই। ওকে, কিন্তু এই যে বিভিন্ন যে স্টার্ট আপ সামিটগুলো হয়, সেইখানে তো এই যে দেখা যাচ্ছে ইনভেস্টর বা ফাউন্ডার এদের মধ্যে মিট আপ করে দেওয়ার যে বিভিন্ন অ্যাক্টিভিটি হয়, সেইগুলোর কিছু কিছুতে তো আপনি নিজেও পার্টিসিপেট করেন। তো তাহলে ওইগুলো যখন আপনি করেন, ওইটা তাহলে কি আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করেন, নাকি ওইটা এক ধরনের ফর্মালিটি করতে হয় সেই জন্য করেন? আমি লিঙ্কডইনে তো আপনার এই ধরনের কিছু পোস্ট দেখছি। আমি তো ইনভেস্টর এন্ড অফ দ্য ডে। তো আমার উদ্বৃত্ত টাকা দিয়ে আমরা ইন্স্যুরেন্স কোম্পানি কিনেছি, ব্যাংক কিনেছি, ট্রেডিশনাল প্রচুর বিজনেসে আমরা রিইনভেস্ট করেছি। সাথে সাথে আমরা কোনো ব্রাইট কোনো আইডিয়া নিয়ে যদি কেউ আসে, সেটা কিন্তু পোর্টফোলিওর কোনো পার্সেন্টেজই পড়ে না। তাদেরকে এনকারেজ করা, দেখা যে স্টার্ট আপ সিনারিওতে ইয়াং জেনারেশন কী চিন্তা করছে, এরা বিজনেসটাকে দেখছে কেমন, কীভাবে। আর আমরা যেভাবে করে বিজনেসটাকে দেখি, এই গল্পগুলো তো তাদের জানা উচিত। এই যে গল্পটা দিয়ে আমি শুরু করলাম, এই গল্পগুলো ইনফ্যাক্ট আমি তাদেরকেও করি, যে ওয়ার ইজ ইয়োর মানি, তোমার টাকাটা কোথায়, তুমি কতদিন ইনভেস্ট করছো, তুমি তো এখনও চাকরি ছাড়ো নাই, তুমি তো এখনও চাকরি করো, সাথে সাথে এটা করার চেষ্টা করতেছো, এটা ভালো হইলে তখন চাকরি চাইরা তুমি এটা ফুল টাইম করবা। তো ইট ডাজন্ট শো এনি কমিটমেন্ট। এই জায়গাগুলো তাদেরকে জাগ্রত করা, এইগুলো তো কেউ না কেউ করতে হবে। তো ওই মানুষটা আমি সবসময় হতে চাইছি। ঠিক আছে, তাহলে আপনি ফান্ড রেজিংয়ের যে এটা মানে ফিলোসফিটা, এই ফিলোসফির সাথে কি তাহলে আপনি ডিসএগ্রি করেন? মানে এই যে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কিছু কোম্পানি বেশ বড় বড় অ্যামাউন্টের ফান্ড বাইরে থেকে যে কালেক্ট করে, সো আপনি কি এই প্রসিডিউরটা বা এইটাকে এন্ডোর্স করেন না? আমি এন্ডোর্সও করি না, আর আমি ডিসএনগেজডও না এটাতে। আমি একটু অ্যাগনস্টিক এটার ব্যাপারে। এইটার আমার সবসময় মনে হয় ব্যাপারটা ওভার হাইপড। এইটা যত বড় যজ্ঞ না, এর থেকে বেশি বড় যজ্ঞ মনে করে আমরা জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করি। একটা বিজনেসের ইম্পর্টেন্ট জিনিস হলো দ্যাট আমি কি প্রবলেমটা সলভ করতেছি। আমার এই আন্ডারটেকিংয়ের ফলে এমন কি সলভ করছি যেটাতে মানুষ টাকা দিতে রাজি হয়। আমি একটা প্রোডাক্ট কিংবা সার্ভিসেস দিব যেটার মার্কেটে ডিমান্ড আছে, যেটাতে পিপল আর উইলিং টু পে ফর ইট, ওইটাকে ওয়েল ডিফাইন করা এক। সেকেন্ড জিনিস অপারেশনাল এক্সেলেন্স। কোম্পানির চাল নাই, চুলা নাই, সকালবেলা এসে কেউ অফিসে খুলে না, কল সেন্টারে কল দিলে কেউ কল ধরে না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নেই, কিছু নেই, চলছে। সে বিরাট সুন্দর পিচ ডেক লিখতে পারে, সুন্দর এটা করতে পারে, ওগুলাকে আমরা 2 পয়সারে কোনো দাম দিই না। মানুষকে অ্যাওয়্যার করা যে বিজনেস ইজ এ বিজনেস, বিজনেসের অপারেশন মডেল ঠিক হইতে হবে, বিজনেস মডেল ঠিক হইতে হবে, বিজনেসটা চালানোর যে এক্সেলেন্স, কন্ট্রোলগুলো থাকতে হবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট থাকতে হবে, টিমমেট যারা আছে তাদের সেন্স অফ বিলঙ্গিংস ভালো থাকতে হবে, লার্নিং অর্গানাইজেশন, বিকজ আজকাল মোস্ট অফ দ্য বিজনেস ইজ নলেজ বিজনেস। ওই জায়গাগুলোতে ফোকাস না দিয়ে আমি খুব ভালো পিচ ডেক বানাইতে পারি, ইংরেজি বাংলা মিলায় টিলায় একটা সুন্দর কনভিন্সিং একটা পিচ ডেক দিলাম, ওটাতে অনেক সময় ব্যয় করতেছি, অথচ নিজেদের চাল নাই, চুলা নাই, নিচের দিকে কোনো কাপড় নেই, উপরে একটা স্যুট পরে বসে রয়েছি। ব্যাপারটা হলো তাই। আমি এইগুলোর এগেনস্টে। হ্যাঁ, যদি আপনার এই স্টেটমেন্টটাকে আমি রেফারেন্স হিসেবে ধরি, আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো বেশ বড় বড় অ্যামাউন্টের পাইছিল, ফান্ডিং পাইছিল, তাদের পরবর্তীতে
কিন্তু সেই রকম যে এক্সিলারেট করছে বা গ্রোথ হয়েছে সেইটার কোনো দেখা যায় না, বরং দেখা গেছে যে ফাউন্ডাররা টাকা নিয়ে আলাদা হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে কোম্পানি ছোট হয়ে গেছে, এরকম কেসই বেশি দেখা যায়। তো তাহলে যদি এইভাবে দেখি যে এই যে করা মানে ফান্ড রেজ করা, এটা ইটসেলফ একটা বিজনেস, এটা কি আপনি এগ্রি করেন? অ্যাবসলিউটলি। কারো কারো কাছে কেউ কেউ এই হ্যাকটা শিখে ফেলছে যে একটা সিঙ্গাপুরিয়ান ইনভেস্টর ওরে কোন অ্যাঙ্গেলে কথা বললে ওগুলো গিলবে, সে তাদের গত 20টা ফান্ডিং দেখছে আর কি। ওরা দেখছে যে ওরা ইএসজিরে খুব পছন্দ করে, ওরা এনভায়রনমেন্টাল কোনো কিছু হলো ও মাই গড, ওরা মেকিং এ ডিফারেন্স যদি থাকে যে আমি আমার বিজনেস দিয়ে এটা একটা ইট মেক্স এ ডিফারেন্স, এগুলো ওরা খুব খায়। হ্যাঁ, এই জিনিসগুলাকে তখন তারা পলিশ করে, জিনিসগুলাকে গল্পগুলো আরো সুন্দর করে বলে, নাম্বারগুলো আরো সুন্দর করে রিফ্লেক্ট করায়, আদার দেন রানিং দ্য বিজনেস ইটসেলফ, আদার দেন ফাইন টিউনিং, যেটা আমি যে অফারটা করতেছি এই অফারটা এর থেকে ভালো কেমন করলে আই সলভ এ বেটার প্রবলেম, ওই জায়গাটায় ফোকাস কম। আচ্ছা, যদি আমি ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আপনি নিজেও বললেন যে আপনি একজন ইনভেস্টর, সো যখন কেউ ইনভেস্ট করে, ইনভেস্টররা তো নিশ্চয়ই আমার চাইতে একটু বেশি ইন্টেলিজেন্ট বা ক্লেভার বলেই তো সে আসলে ইনভেস্টর, আর আমি হয়তো ইনভেস্টর না। তো তাহলে তারা এইটা যে মানে তারা যে এখানে ইনভেস্ট করে, সো এটা কি তাদের জন্য গ্যামলিং নাকি তারা আসলে ডিসিভড হয়? না না, এটা তো গ্যামলিং তো থাকবে, এটা তো স্টার্ট আপ সিনারিওতে ব্যাপারটা কি, আমি 100টা ইনভেস্ট করি, 100টার মধ্যে 3টা হাইলি সাকসেসফুল হয়, ওই 3টা আমার ওই 97টা টাকা দিয়ে যায়, এটা একটা গেম, এটা গ্লোবাল ফেনোমেনা, এটা শুধু বাংলাদেশ যে ব্যাপারটা তা না কিন্তু না। আচ্ছা, তো এইটা এই ফেইলুরটার জন্য যারা ইনভেস্টার দে আর রেডি, এবং তারা জানে আমার এখান থেকে 3টা 4টা সাকসেসফুল হলে আই এম মোর দ্যান হ্যাপি, তাদের সমস্ত লস কাভার হয়ে উল্টা তারা প্রফিট করে। ঠিক আছে, কিন্তু মানে যার নিজের স্টার্ট আপ, সে যখন এই এই ইনভেস্টমেন্ট নিয়ে বিজনেসটা এক্সিলারেট করতে পারে না, তখন এই কেসগুলো আসলে কীভাবে কী হয়? মানে আপনার কি ধরনের কেস তো নিশ্চয়ই কিছু জানা আছে, তারা আসলে পরবর্তীতে কী করে? অধিকাংশ জনই আবার নতুন করে ভেঞ্চার, এটা তাদের একটা ব্যবসা আর কি, এটা ফেল হয়েছে কোনো ব্যাপার না, আবার নতুন করে একটা নতুন কিছু নিয়ে ট্রেন্ডি কোনো কিছু একটা নিয়ে আবার শুরু করলাম আমরা। এই কিসিমের একদল লোকই আছে, এদের কাজই হলো গত 10-15 বছর ধরে ঘুরে ফিরে ওই চেনামুখী, আজকে এইটা কালকে ওইটা পরশু এইটা, এরকম এক একটা তারা ভেঞ্চার নিয়ে আসে আর কি। এগুলো চেনামুখ, আর যারা ইনভেস্টার তারাও জানে যে এদেরও 2-4টা ভেঞ্চার খুবই ভালো হয়, বা পাঠাওয়ার মতো ভেঞ্চার হয়, ইসের মতো ভেঞ্চার হয়, বাকিগুলা কিন্তু ডাজন্ট রিয়েলি ক্লিক। আমাদের বাংলাদেশের লোকজন যেরকম বিভিন্ন দেশে গেলে দেখা যাচ্ছে পালায়া যায় আর ফেরত আসে না, অথবা অপকর্ম করার কারণে বাংলাদেশের লোকজনের বিভিন্ন দেশে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়। তো অনুরূপ এই যে আমাদের স্টার্ট আপগুলোর যে এই দশা, এটার কারণে কি ভবিষ্যতে বিদেশি যারা আসলে আমাদের এইগুলো ফান্ডিং করে, সেটা কি প্রভাব পড়ার কোনো আপনি? না, আমাদের স্টার্ট আপ কমিউনিটির যারা লোকজন আছে এরা আসলে এত খারাপ না। আচ্ছা, এরা চেষ্টা করে, অনেক সময় নলেজের গ্যাপ থাকে, অনেক সময় মার্কেট প্লেস রাইটলি ক্লিক করে না, কিন্তু দে আর নট উইকেট, এরা দে হ্যাভ এ সেন্স অফ সিনসিয়ারিটি, এটা আমি যদি বাংলাদেশের টপ 20টা ভেঞ্চার দেখি, প্রত্যেকেরই একটা এফোর্ট আছে যাদের ভেঞ্চারটাকে সাকসেসফুল করার। অনেকে পার্টনারদের ইসের কারণে পারে না, মার্কেট সিনারিও চেঞ্জ সেই জন্য পারে না, অনেক সময় ইনভেস্টারদের প্রেশারেও পারে না। ইনভেস্টারদের কিছু কেপিআই থাকে, এইটা করো ওইটা করো এই করো সেই করো, তোমার নাম্বার অফ কাস্টমার এত কম কেন, এটা আরও বাড়াও, এটার জন্য যদি টাকা খরচ করতে হয় করো, ক্যাম্পেইন করো, $1 মিলিয়ন নিয়ে করো, এরকম অনেকগুলো কারণ থাকতে পারে। ডেভেলপার যেমন কোনো না জায়গা থেকে ট্রেনিং নিয়ে তারপর দেখা যাচ্ছে যে সে ডেভেলপার হয়, বা যে কোনো একটা টেকনিক্যাল স্কিল সেটার জন্য সে শেখে। উদ্যোক্তাদের কি এই যে ফাউন্ডার ইনস্টিটিউট টাইপ যে কোর্সগুলো করায়, উদ্যোক্তারা কি আসলে এই ধরনের কোচিং করে বা এই ধরনের স্কুলিং করে উদ্যোক্তা তৈরি করা সম্ভব, নাকি এটাও এক ধরনের মনের সান্ত্বনা? আপনার এই ব্যাপারে না, এটা শেখার দরকার আছে, কারণ অনেক উদ্যোক্তাই আছে টোটালি র, তারা ফান্ড ম্যানেজমেন্ট বোঝে না, তারা ক্যাশ ফ্লো বোঝে না, তারা কাস্টমার একুইজিশন কস্টের সতর্কতা কোথায় নিতে হবে এগুলো তারা বুঝে না। তখন তারা যদি ফর্মালি জিনিসগুলো যদি জানে যে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসে কীভাবে মানুষ সাকসেসফুল হয়েছে, এটা অনেক ক্ষেত্রেই তাদেরকে ভুলভ্রান্তিটা থেকে দূরে
সরায় নিতে পারি। আচ্ছা, যদি আমি এইটার কথা করি, মানে আপনার এই কথাটাকে বেস ধরে আগাই, আপনারা যখন ডাটাসফট শুরু করছিলেন, তো আপনারা তো নিশ্চয়ই এই ধরনের কোনো স্কুলিং টুলিং পান নাই, কিন্তু আপনারা তো করে গেছেন, মানে টিকে গেছেন এবং বেশ গ্রো করছেন। অধিকাংশ কোম্পানি যারা অনেক দিন ধরে কাজ করতেছে তারা তো এই ধরনের স্কুলিং বা এই প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই। সো তাহলে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কীভাবে কাজ করছিল? আমার কি প্রশ্নটা আবার করা যেতে পারে আমাকে? হ্যাঁ, আবার করি। আমি বলতেছিলাম যে আপনারা যখন ডাটাসফট শুরু করছিলেন তখন তো নিশ্চয়ই আপনাদের কোনো এই ধরনের কোনো ফর্মাল স্কুলিং বা ওই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে আসেন নাই, বা যে সমস্ত কোম্পানিগুলো অনেক বছর ধরে চলতেছে তারাও তো এই ধরনের কোনো স্কুলিংয়ের মধ্য দিয়ে আসে, হয়তো নিজেদের গাটস ফিলিং বা ওই ধরনের ইনটিউশনের উপরে প্রয়োগ করেই তারা হয়তো বিজনেস গ্রো করছে। তো তাহলে সেক্ষেত্রে কি সময় চেঞ্জ হয়ে গেছে বলে এটা দরকার, নাকি আসলে আগেকার আগেকার মানুষরা এখনকার চেয়ে বেশি ক্যাপাবল ছিল? ঠিক কী কারণে আপনাদের স্কুলিং লাগে না আর এখনকার যারা তখন তাদের লাগবে? করে স্কুলিং ছিল না, কিন্তু আমাদের তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। আমরা কেউই ফ্রেশ আউট অফ কলেজ থেকে এসে কোম্পানি করি নাই। উই অল বাই দ্যাট টাইম কোম্পানি ওয়ার বর্ন। আমাদের 15-20 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, গ্লোবাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। তো আমরা জানতাম জিনিসগুলো কী করে কাজ করে, একটা টেক কোম্পানি কী করে গ্রো করে। তা আমাদের এক্সাম্পলটা ঠিক আসলে প্রপার এক্সাম্পল না। আমার 2জন ফাউন্ডারই আমরা অনেক দিন কাজকর্ম করছি, অন্য ব্যবসা ট্যাবসা করছি, ভালো জায়গায় চাকরি করছি, তো ওগুলার এক্সপিরিয়েন্স আমাদের ছিল। তো আমরা জাস্ট ফ্রেশ আউট অফ স্কুল একটা স্টার্ট আপ করার চেষ্টা করতেছি, উই ডিডন্ট ডু দ্যাট। আমাদের জার্নিটা ওরকম ছিল না। আর আছে না গ্যারেজে বসে কোম্পানি আছে, ওরকমও না। আমরা প্রপার জায়গায় অফিস করছি, প্রপারভাবে লোকজন রিক্রুটমেন্ট করছি। সো আমাদের গল্পটা কোনো গ্যারেজের গল্প না, আর ওই $20 পকেটে নিয়ে ইসের গল্পও না। উই স্টার্টেড উইথ এডিকুয়েট ক্যাশ, এডিকুয়েট পিপল অ্যান্ড এডিকুয়েট বিজনেস লাইন, যেটা নিয়ে হয়তো 1 বছর আগ থেকে প্ল্যান করছি, করে ওইভাবে গেছে। ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু উই টুক আওয়ার জার্নি ইন এ কশাস রোড। আচ্ছা, তাহলে যে আলাপটা মাঝে মাঝেই দেখতাম, মিডিয়াতে দেখতাম, যে দীর্ঘদিন চাকরি করে তারপর উদ্যোক্তা হওয়া উচিত নাকি ফ্রম দ্য ডে ওয়ান উদ্যোক্তা হবে, তো এই ব্যাপারে তাহলে আপনার অবস্থান কি তাহলে কোন দিকে? এই এক্সপিরিয়েন্স সহ এসে করলে ভুলভ্রান্তি কম হয়, বিজনেসটা অনেক সিকিওর থাকে। কারণ কচি বয়সে আমি নিজেই কোনো বিজনেস কীভাবে চলে নিজেই দেখি নাই কোনো দিন। হাউ উড আই বিল্ড আ বিজনেস? তো এই জন্য কিছু এক্সপিরিয়েন্স থাকার পরে তারপরে ভেঞ্চার শুরু করাটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। ওকে, তো যারা এই দেখা যাচ্ছে কলেজে উঠে বা ভার্সিটি ফার্স্ট ইয়ারেই স্টার্ট আপ খুলে এবং সাকসেসফুলও হয়ে যায়, তো তারা কি তারা ক্রেজি পিপল নাকি তারা আসলে অনেক বেশি দুঃসাহসী টাইপ মানুষ? এটা তো ডেফিনেটলি কিছুটা দুঃসাহস তো আছেই। আর এখনকার জেনারেশন অনেক বেশি অ্যাওয়্যার। এখনকার এই সময়ে এসে পাঠাওয়ার মতো কোম্পানি হয়েছে, এই সময় এসে বিকাশের মতো কোম্পানি হয়েছে, যেগুলো $1 বিলিয়ন কোম্পানি। তো আমরা তো সেটা করতে পারি না, আমার কোম্পানি তো $1 বিলিয়ন কোম্পানি না। তো এখনকার জেনারেশনের এন্টারপ্রেনাররা তারা মাচ মোর গ্লোবাল, এবং এদের সার্ভিসেসগুলো মাচ মোর ইনোভেটিভ। আমাদের সার্ভিসেসগুলো ওয়াজ প্রিটি ট্রেডিশনাল মধ্যে হতো 1-2টা চেষ্টা করেছি ডিফারেন্টলি করার, অ্যাহেড অফ টাইম ছিল, সো দ্যাট ক্লিকড ফর আস। কিন্তু এখনকার এন্টারপ্রেনাররা অনেক বেশি কম্পিটেন্ট বলে আমি মনে করি। চ্যানেলে আপনার যে ইন্টারভিউটা আমি দেখছিলাম, ওখানে আপনি একটা কথা বলতেছিলেন যে আপনি হচ্ছে খুবই প্রিভিলেজড শ্রেণী থেকে উঠে আসছেন, ফলে আপনার ওই ধরনের কোনো স্ট্রাগল করতে হয় নাই। কিন্তু প্রিভিলেজড হয়ে হয়তো আপনার কি বলে খাওয়া পড়ার টেনশন ছিল না, কিন্তু কোম্পানি রান করার ক্ষেত্রে অন্য যে কোনো ফাউন্ডারের যা স্ট্রাগল আপনাদের, তো সেটাই হওয়ার কথা। সো তাহলে এই প্রিভিলেজের কথাটা যখন আলাদা করে বলেন, এটা কি আসলে নিজেদের যে এফোর্ট সেটাকে একটু আন্ডারমাইন করার জন্য বলেন, নাকি এইটা আসলে আপনি যেহেতু মানে একটু ফান লাভিং পারসন সেই ফানের জায়গা থেকে বলেন? মানে আপনার অবস্থানটা এখানে আমার না, এটা ভেরি ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের যা স্ট্রাগলটা ছিল না, আমাদের ওই যে আছে না যে 6 মাস বেতন দিতে পারছি না, এই ক্যাশ ফ্লো নিয়ে প্রবলেম, আমাদের অ্যাকচুয়ালি ওই সিনারিওটাতে আমরা পড়ি নাই। আমাদের এই বিজনেস চালানোটার তো একটা মুন্সিয়ানা ছিল, ওই ম্যাচিউরিটিটা ছিল। আমরা 6 মাসের কথা চিন্তা করে ওইভাবে করে টিম রিটেন করছি,
বিজনেস লাইন এক্সপানশনে গেছি। তো এই যে এই স্ট্রাগলটা অনেক সময় মানুষকে স্ট্রং বানায়। প্রবাবলি ওই স্ট্রাগলটা না থাকায় আমাদের যতটা বড় হওয়া উচিত ছিল, যতটা পরিস্ফুটিত হওয়ার কথা ছিল, সেটা হয়তো আমরা হইতে পারি নাকি। আচ্ছা, আপনি অলরেডি 2বার বলে ফেলছেন যে আপনার অর্গানাইজেশন অত বড় না, কিন্তু বাংলাদেশের আইটি সেক্টরে ডাটা সফটওয়্যার নাম জানেন এরকম মানুষ তো মনে হয় খুব কম। কিন্তু আমরা তো আর বিকাশ না, আমাদেরই হলো যে মানে আমাদের চোখের সামনে হাইপার গ্রোথ কোম্পানি তো হয়েছে, বাংলাদেশে বিষয় হয়েছে, ওটা তো আমি পারি নাই আসলে। আমাদের আক্ষেপের বিষয় হলো এটা। আমি হয়তো $100 মিলিয়ন বিজনেস করি, কিন্তু আই এম নট এ $1 বিলিয়ন কোম্পানি। যেটা আমাদের যে টাইমে আমরা শুরু করেছি উইথ রাইট ফুটেজ, আমাদের ওইটা হওয়া উচিত ছিল। সামহাউ উই মিস দ্য বাস। যদি এইভাবে দেখি যে একজন টেস্ট ক্রিকেটার কি T20 প্লেয়ারের 4 ছক্কা দেখে আসলে তার কি আফসোস জায়গা, এটা কি আসলে করা যায় কিনা, মানে এটা কি রেশনাল? আমাদের ওই প্রবাবিলিটিটা ছিল। ওই বিজনেস লাইনগুলো, ফর এক্সাম্পল বিকাশ আমার কাস্টমার, তাকে আমি ডেভেলপমেন্টের সাপোর্ট দেই, কিন্তু আমি তো আর বিকাশ হইতে পারি নাই। এই যে ভ্যালু চেইনে যেখানে ম্যাক্সিমাইজেশন করা গেছে, ওই জায়গাটায় আমরা অ্যাটেন্ড করতে পারি নাই। আমরা ভ্যালু চেইনের একটু নিচে আসি, যেখানে আমার এফোর্টটার যে আউটপুট, সেটার থেকে আমার যে কাস্টমার তার আউটপুট অনেক হায়ার, তার ব্র্যান্ড ভ্যালু অনেক হায়ার। আমাদের আক্ষেপটা ওইখানে। আচ্ছা, আপনি আমার যে বইটা কিনছিলেন, এই যে ইন্ডিয়ার ডিটাচমেন্ট টু ডিপার্চার, তো ওখানে আমার একটা ছিল, মানে ডেটা ছিল যে বাংলাদেশের এই ডুইং বিজনেস যেটা মানে সহজে বিজনেস করার যে ইন্ডেক্স, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 163। তো আপনি তো করেন কি বলে অনেক বছর ধরে ইয়েতে আছেন, আসলে কি বাংলাদেশের এই যে বিজনেস করার ক্ষেত্রে যে র্যাঙ্কিং এত পেছনে, তো এইটার কারণেই কি আসলে আমাদের স্টার্ট আপগুলো যে ফেল করে, এটার পেছনে কি এই সিস্টেমগত এটার একটা বড় দায় আছে? একটা সিস্টেমিক বিশাল প্রবলেম আছে। আমি নিজে একটা উদাহরণ দিয়ে বলি। আমি একটা অর্গানিক ফার্ম করেছি ভালুকাতে। আমি 5 বছর ধরে আমার কোম্পানির নামে জমি রেজিস্ট্রেশন করতে পারিনি এখন পর্যন্ত। অথচ এটা যদি আমি 6 মাসের মধ্যে করতে পারতাম, ওই প্রজেক্টে এখন 2 থেকে 2,500 লোক কাজ করতো। এই অপরচুনিটিকে লস আমার নাকি সামগ্রিকভাবে দেশের? এই যে এত বড় বড় বিডা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইনভেস্টমেন্টস, আমি বেসিক জিনিস যেগুলো, সেগুলোই এখন পর্যন্ত আমরা ফিক্স করা শিখি নাই। একটা গ্যাসের লাইন নিতে কি বলে 2 বছর ঘোরাফেরা করতে হয়। একটা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক লাইনের নিতে 6 জায়গার থেকে পারমিশন নিতে হয়। আর বন বিভাগের ঝামেলা তো কোনো, এটা তো আমি আর নামই নিলাম না, আমি কি পরিমাণ হ্যাপা তারা মানুষকে দেয়। তো আমরা যে মানে বিজনেস বলি, কিন্তু যে জায়গাটা অ্যাকচুয়ালি সংস্কার করা দরকার, ওখানে কারো কোনো মনই নেই। আমি একটা কোম্পানির নামে একটা এগ্রিকালচারাল ল্যান্ড রেজিস্ট্রেশন করতে আমার কেন ডিসি অফিসের পারমিশন লাগবে? কেন আমার 1 বছর ধরে ঘুরতে হবে? এইটার জবাব কেউ নেই, দেওয়ার নাই। আমি বিডা অফিসকেও লিখছি, আমি কোনো জবাব নাই। কিন্তু তারা হিল্লি দিল্লি সব ইনভেস্টার নিয়ে তারা ব্যস্ত। কিন্তু আমি যে একটা ইনভেস্টার, আমি দেশে থেকে শত কোটি, হাজার কোটি টাকা আমি ইনভেস্ট করছি, আমার ইনভেস্টমেন্টের প্রোটেকশনটা কোথায়? এটা কি কেউ জবাব দিচ্ছে আমাকে? হ্যাঁ, এটা তো তাহলে র্যাঙ্কিং যে এত, হ্যাঁ মানে ওইটাই বলতেছিলাম যে যেহেতু র্যাঙ্কিংয়ের এত খারাপ অবস্থা, সবাই আছে, একজন এন্টারপ্রেনারকে কী করে আটকাবে সেই তালে থাকে খালি। ভূমি রেজিস্ট্রেশন অফিস থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর, সবাই খালি একটা ট্র্যাপ। আপনাকে আটকাবে কেমন করে? আপনাকে এনেবল করে জিনিসটাকে, যে আপনার বিজনেসটাকে চালু করে দিবে, এই স্কুলের লোকই নেই এই দেশে, বিশেষ করে যারা সরকারের সাথে আছে। সেক্ষেত্রে এত চ্যালেঞ্জের পর আপনারা যারা বিজনেস করেন, মানে আপনারা এত এনার্জি বা মোটিভেশন পান কোথা থেকে? আমাদের তো গলা অলরেডি ভিতরে ঢুকে আছে। আইদার ইউ গেট চপ অর ইউ গেট চপড। তো আমাদের তো বেরোনোর কোনো উপায় নাই। উই আর অলরেডি ইনভেস্টেড আওয়ার টাইম, মানি, এফোর্ট, এভরিথিং ইনটু দিস। আচ্ছা, এই মানে এটা বলার পরে আমার একটা সিনারিও মনে পড়লো যে আমি কিছু আইটি উদ্যোক্তাকে চিনি যারা সিঙ্গাপুর, তুরস্ক বা মালয়েশিয়াতে মাইগ্রেট করছে, ওইখান থেকে কোম্পানি রেজিস্ট্রেশন করছে, কিন্তু কোম্পানি চালায় হচ্ছে বাংলাদেশ থেকে।
সো এই যে এই প্র্যাকটিসটাকে আসলে যে বাংলাদেশের বিজনেস করার কঠিন এই কারণে, নাকি এখানে অন্য কোনো ব্যাপার কাজ করে আসলে? এক একজনের মোটিভেশন এক এক রকম। যেমন আমাদের জন্য নাথিং লাইক হোম। আমরা বিদেশ থেকে দেশে আসছি, এখানেই ভেঞ্চার করছি, আমাদের ইনভেস্টমেন্ট সব কিছুই এখানে। তো অন্য কারো হয়তো বয়স কম, তার বাইরে গেলে তার জন্য সুবিধা, সে যাবে। আই এম অলমোস্ট ইন মাই 60s, একটা 60-এর কাছাকাছি মানুষ, সে লাইফের ব্লু প্রিন্ট আর যার 30-এর কোঠার মানুষের ব্লু প্রিন্ট এক হবে না। তো ন্যাচারালি দে হ্যাভ দেয়ার ওন প্রায়োরিটিস, সো ন্যাচারালি দে আর ফলোয়িং দেয়ার পাথ। বাট আমি ওই স্কুলের লোক না, আমি এখানেই মারি কাটি যাই করি এখানে বসেই করব। I'll sort it out. আচ্ছা, আপনার সাথে আমার যখন 2019-এ যখন কথা হয়েছিল, তখন আপনি বলতেছিলেন যে আপনার কাছে মুরাকামির নিজের সাইন করা অটোগ্রাফ আছে। সো আপনার সাথে এই যে বিভিন্ন ধরনের রাইটারের যে যোগাযোগ, সাধারণত যারা একটু বিজনেস মানসিকতার মানুষ, তারা দেখা যাচ্ছে সেলফ হেল্প ধরনের বই হয়তো বেশি পড়ে, লাইক রিচ ড্যাড পুয়ার ড্যাড বা 5 ডিসফাংশনস অফ এ টিম, ওই ধরনের বই পড়ে। বাট আপনার সাথে যখনই গল্প হয়েছে, দেখা যাচ্ছে আপনি এই ধরনের ফিকশন বা ফিকশন রাইটার, আপনার ইন্ডিয়ারও বেশ কিছু রাইটারের সাথে পরিচয় আছে। তো আপনার এই যে ব্যাপারটা, এটাকে কি আমি এক ধরনের মানে ব্যতিক্রম হিসেবে দেখবো, নাকি এইটাকে একটা প্যারাডক্সিক্যাল সিনারিও হিসেবে দেখবো? আমি ছোটবেলা থেকেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাশে আমার বাসা। আমি ক্লাস 6-7 থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আসা যাওয়া করি। তো আমার অনেক ছোটোবেলা থেকে এরকম একটা মনন গড়ছে, যেখানে সাহিত্য পড়া, সাহিত্য অ্যাপ্রিসিয়েট করা, কবিতা পড়া, এগুলো আমাদের পার্ট অফ মাই কালচার। আমি এভাবে বলেছি। তার মধ্যে আমার বাবা ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমার বাড়িতে প্রচুর সাহিত্য নিয়ে কথাবার্তা হইতো, সাহিত্যের চর্চা হইতো, প্রচুর বইপত্র ছিল, অনেক কিছু বাবা রেফার করতো যে ইংরেজি ক্লাসিক্যালি এটা পড়ো, এটা পড়ো, রিড দিস, রিড দ্যাট। তো ওইভাবে আমাদের বাড়িতে একটা পরিবেশ সবসময়, এবং বাড়িতে একটা পারিবারিক খুব রিচ লাইব্রেরি ছিল, এখনও আছে আর কি। তো রিডিং ইজ পার্ট অফ আওয়ার হ্যাবিট। আমরা কেয়ারফুলি বছরে 60-70টা বই পড়ার চেষ্টা করি। কিন্তু তো টাইম পান কীভাবে? আমি তো ঘুম থেকে উঠি রাত মানে সকাল 3টায়। সো 3টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা আমি বই পড়ার জন্য সবসময় রাখি। আর 8:30টার ভিতরে আমি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার পড়ার সময় আমার সবসময় ছিল এবং সবসময় থাকবে, কারণ এটা আমার একমাত্র লাক্সারি, যেটাকে আমি বহু বছর ধরে ধারণ করি। আপনার সাথে যখন প্রথম দেখা হয়েছিল, আপনি তখন মানে দেশ কাউন্ট ছিল সম্ভবত 80 বা 82, মানে আপনার চেয়ে বেশি দেশ ভ্রমণ করা মানুষ মানে আমি সরাসরি কাউকে চিনি না। তো সেইটা কি এখনো 82 আসছে নাকি আরও বাড়ছে? ইনফ্যাক্ট এরপর তো প্যান্ডেমিক গেল, তারপরে লাইফের প্রায়োরিটি চেঞ্জ হয় অনেক। আর তখন আমরা কোম্পানি থেকে প্রচুর ট্রাভেল করতাম। এখন আমাদের নেক্সট লেভেলের ছেলেপেলেরা ট্রাভেল করে, আমরা যাওয়া বন্ধ করে দিছি। ইউজুয়ালি যে ট্রিপে না গেলেই না, ওরকম ট্রিপে যাই। এছাড়া আমাদের সেকেন্ড লেভেলের যারা লোকজন আছে, তারাই ইদানিং বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। তার মানে আমি কিন্তু কশাসলি যে 82-83টাতে শিখেছি তা কিন্তু না। আমার বিজনেস আমাকে বিভিন্ন দেশে নিয়ে গেছে। তো এটার সাথে দেশ ভ্রমণের তেমন কোনো সম্পর্ক নেই আসলে। আচ্ছা, তাহলে কি ওই কি বলে, আপনি যেটা হয়েছে যে কোনো একটা দেশে গিয়ে যে কাজটাতে করছিলেন, সেই কাজটা শেষে আবার ফেরত চলে আসছেন, মানে ওখানকার কালচারাল এক্সপ্লোর করা বা লাইফস্টাইল দেখা, ওই ধরনের সুযোগ কি তাহলে আপনার নাই? কারণ সকালবেলা আমি দৌড়াদৌড়ি করি, আমার একটা রানিং কমিউনিটি আছে, আমি যেখানে গেছি আমার আইটির একটা কমিউনিটি আছে। তো যে দেশেই গেছে ওই দেশে আই গট গুড ফুটপ্রিন্ট, বন্ধুত্ব আছে, এখনও রেগুলার কথাবার্তা, যোগাযোগ। এটা ঘানার যে এখন কারেন্ট যে প্রেসিডেন্ট মাহামা, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। কেনিয়ার এই প্রেসিডেন্সির আগের যে প্রেসিডেন্ট ছিল উহুরু কেনিয়াতা, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। তো এই সমস্ত বন্ধুত্ব আমার আছে, থাকবে, এবং অনেক বহু বছর ধরে ছিল। এখন কিছু অবিশ্বাস্য কিছু জিনিসপত্র আছে, যেমন মালয়েশিয়ার এখন যে প্ল্যানিং মিনিস্টার ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন। হ্যাঁ,
সিমিলারলি মানে ওইটাতে কোনো দের ইজ নো গিভ অ্যান্ড টেক, উই পার্সোনাল লেভেল উই আর ফ্রেন্ডস, ইউনো, আই হ্যাভ দ্যাট কানেক্টিভিটি। আর ছোটোবেলা থেকে যেহেতু সব প্রিভিলেজ ক্লাবে যাওয়ার সুযোগ হয়েছে, ওগুলারও একটা আছে, ওই সোশ্যাল কানেক্টিভিটিটা আমি পাইছি সবসময়, ওই এলিভেশনটা পাইছি, যেটা পারহ্যাপস হ্যাজ ওয়ার্ক মাচ বেটার। আর পারহ্যাপস আমি কারোর সাথে কোনো কমন প্রসঙ্গে আসতে পারাটা আমার জন্য অনেক সহজ, ডিসকাশনের কমন কিছু না কিছু পেয়েই যাই আমি, তো সেটা নিয়ে আই টেক ইট ফ্রম দেয়ার। ওকে, 82টা দেশ যেহেতু ঘুরে ফেলছেন, মানে তাহলে আপনার কি লিস্টে এমন কোনো দেশ এখনো বাকি আছে যেটা আপনি যেতে চান কিন্তু এখনো যাওয়া হয়নি? আমি কিন্তু দেশে যাওয়ার কোনো, আমার বিজনেস আমাকে বিভিন্ন দেশে নিছে ভাই, আই এম নট এ ট্যুরিস্ট। অনেকে আছে না যে ওই দেশে যাবো ওই দেশে যাবো, না, আমি কাজে গেছি, আমার কাজ আমাকে ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, বাট একটা দেশ মানে তো একটা সব কিছু নতুন কালচার, আলাদা ভাষার, মানুষের লাইফস্টাইল আলাদা। সো একটা দেশ তো আসলে মানুষকে ওখানে কিছুদিন থাকে তো মানুষকে কিছু না কিছু সমৃদ্ধও করে। তো সেটা আপনি ডেলিভারিটি করেন বা আপনার মানে সেই সমৃদ্ধি তো হয়েছে, আমি সবসময় লোকাল কমিউনিটির সাথে, আমি যেমন 13-14টা ভাষা আমি বুঝতে পারি, ফলো করতে পারি, কালচারটাকে ক্লিয়ারলি অনুধাবন করতে পারি, এটার এই অভিজ্ঞতার কারণেই হয়েছে। এই ভাষাটা কিভাবে হয়, মানে আপনার কি আলাদা করে ভাষা শিখতে হয়েছে নাকি আমি শুনে শুনে আপনার শুনে শুনে, তো যেখানে গেছি চর্চা করছি, বাজার টাজারে গেছি যেখানে গেছি ওদের ভাষায় কথা বলার চেষ্টা করছি, ইয়ারকি ফাইজলামি ওদের ভাষায় করছি, তো আস্তে আস্তে করে উই গট এ হ্যাং অফ ইট। আর ভাষা তো ইফ ইউ নো পর্তুগিজ, স্প্যানিশ খুব কঠিন না তখন। সিমিলারলি অনেকগুলা ইফ ইউ নো ডাচ ওয়েল, জার্মান খুব কঠিন কিছু না, ফ্লেমিশ আরও সোজা। তো অনেকগুলা ভাষার সাথে অনেকগুলো একটা সিমিলারিটি আছে। তো ওই কালচারগুলো যখন একটা মানুষ ধরে ফেলে, তাদের জন্য নতুন ভাষা পিক আপ করা খুব কঠিন কিছু না। সে এই ভাষা নিয়ে আমার একটা অবজারভেশন আছে যে আমরা যেহেতু মাত্র এক ভাষায় কথা বলি, যারা এই ধরনের করে মানে মাল্টিলিঙ্গুয়াল দেশে বসবাস করে, সো তাদের কি ভাষার কারণে ডিসিশন মেকিংয়ের এইটা মানে আমাদের চেয়ে একটু বেশি? কগনিটিভ সায়েন্স তো তাই বলে, যারা মাল্টিপল ভাষায় কথা বলে তারা, তাদের এবিলিটি ইজ মাচ বেটার দেন সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ পার্সোনাল। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে আপনি ট্যুরিস্ট না, আপনি যেগুলো যান সবই হচ্ছে বিজনেস পারপাজে, কিন্তু ওখানে গিয়ে তো আবার মানুষজনের সাথে মেশানো বা ওই ধরনের করেন। তো সেক্ষেত্রে আপনার এই যে এই যে এই ট্রাভেলিংগুলোর থেকে আপনার যে জানাশোনা বা আপনার যে উপলব্ধি, সেটা নিয়ে কখনো বই লেখা বা এই ধরনের কোনো কিছু করার প্ল্যান হয়েছে কিনা? না, এখনো হই নাই, আমি স্টিল কন্টেম্পলেটিং। আচ্ছা, ওকে। যদি কথা আসি ভাই, যে আপনার এই যে একটু আগে যেটা বলতেছিলেন যে আপনি 3টার সময় ঘুম থেকে উঠেন এবং 8:30টার মধ্যে ঘুমায় পড়েন, এই যে এই লাইফস্টাইলটা আপনি কিভাবে এত বছর ধরে প্র্যাকটিস করতেছেন? কারণ হলো যে আমরা এখন যে লাইফস্টাইলে সাধারণত থাকি, সেটা তো আমাদের 12টা 1টা 2টার আগে তো ঘুমানোর সুযোগই খুব কম। দেখা যাচ্ছে ফেসবুকিং হয়, ফিল্ম টিম দেখা হয় বা গল্প গুজব করতে করতে অনেক হয়ে যায়। সো আপনি এই স্ট্রিক্ট রুটিনটা ফলো করার ক্ষেত্রে কীভাবে এটা? আমি না এখন আমার, আপনি নিশ্চয়ই জানেন যে আমি একটা হেলথের মুভমেন্ট চালাই, যেখানে আমরা একদল হেলথ সচেতন মানুষ একত্রিত হয়ে আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র আমরা এক্সপ্লোর করি, কি করে সুস্থ থাকা যায়। হ্যাঁ, তো আমাদের কমিউনিটির যারা, তারা সবাই আর্লি রাইজার। মাঠে যাই আমরা, খালি পায়ে ব্যায়াম করি, আমরা সূর্যের আলোতে ব্যায়াম করি, ওপেন এয়ারে ব্যায়াম করি, আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা খুব সচেতন, এবং আমাদের অধিকাংশেরই কোনো ফেসবুক নেই। তো আমরা ডিভাইস থেকে বেসিক্যালি অনেক দূরেই থাকি, কারণ ডিভাইসের অনেকগুলা ডাউন সাইজ আছে, এগুলো আমরা ফুললি অ্যাওয়্যার। এবং এই কমিউনিটিটা এখন একেবারে ছোট না, অনেক, এটা ইজ গেটিং লট অফ ট্র্যাকশন, এবং এটা আমাদের কাছে রিয়েলি নর্মাল।
রাত জাগা বরঞ্চ আমাদের জন্য অ্যাবনর্মাল। তো আমি জানি আস্তে আস্তে মানুষের যখন বোধ শক্তি বাড়বে, তারা আমাদের স্কুলে চলে আসবে আস্তে আস্তে, কারণ এটাই সবচেয়ে স্বাস্থ্যকর উপায় নিজেদেরকে সুস্থ রাখা, ভালো রাখা। হ্যাঁ, মানে আপনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে ডাক্তারকে বছরে 1 টাকাও দিব না। হ্যাঁ, ডাক্তারকে 1 টাকাও দিতে আমি রাজি না। আচ্ছা, হ্যাঁ, মানে আমার এই কথাটা বেশ ভালো লাগছিল। আপনি বলছিলেন যে ডাক্তারকে 1 টাকাও দিব না। হ্যাঁ, সেটাই। ওকে, আপনার ভাইয়া কি বলে একটা রেফারেন্স আমি এখনো সবসময় মনে রাখি, কিন্তু ওইটা আমি ঠিক জানি না এটা অনলাইনের বলে লোকজন কীভাবে করবে। আপনি আমার হাত দেখে বেশ কিছু প্রেডিকশন দিছিলেন, যেটা আসলে আমি খুবই অ্যামেজড হয়েছিলাম। কারণ হচ্ছে যে আপনার সাথে আমার ওই দিনই সেকেন্ড দেখা ছিল, আপনি তো আর আমার সম্পর্কে কিছু জানতেন না, কিন্তু প্রিভিয়াস লাইফ নিয়ে যা যা বলছেন অলমোস্ট 100%ই ম্যাচ করে গেছিলো। তো জ্যোতিষশাস্ত্র এটা তো অনেকে সিরো সায়েন্স বলে, কিন্তু আলটিমেটলি যেহেতু আপনি একজন আননোন মানুষকে নিয়ে প্রিভিয়াস লাইফের এতগুলো ফ্যাক্ট বলতে পারছেন, সো আমি ওই ব্যাপারটাতে খুব মজা পাইছিলাম। আপনার এই ব্যাপারে কি আসলে কোনো স্টাডি ছিল, নাকি এটা আপনি জাস্ট মানে একটা ওয়াইল্ড গেস থেকে বলছেন? অনেক স্টাডি ছিল। এটা মানুষ চেনার বিজ্ঞান, কিন্তু এটা দিয়ে ভবিষ্যৎবাণী করাটা ঠিক না। এটাতে একটা মানুষের স্বাস্থ্য এবং চরিত্র বোঝা যায়, একটা মানুষকে বেটার বুঝতে এটা সাহায্য করে, আমি এইটুকুই বলবো। এবং আমার এটার চর্চা আছে এবং চর্চাটা আমি এখনো বজায় রাখছি। হ্যাঁ, মানে চর্চা যে আছে সেটা তো বোঝাই যায়, কারণ আপনি আমার অতীত নিয়ে অনেকগুলো কথা বলছেন, আর ভবিষ্যৎ নিয়ে বললে যেটা হয় সেটা না হয়, সেখানে বোঝার একটা বিষয় আছে যে এটা কিছু টেকনিক আছে, ওই টেকনিকে বললে হয়তো মানুষকে ইমপ্রেস করা যায়, কিন্তু অতীত তো আসলে জানার কথা না। কিন্তু আপনি আমার অতীত নিয়ে যে কথাগুলো বলছেন একদম টাইমলাইন সহ খুব চমৎকারভাবে করে গেছে। তো আপনার এই যে জ্যোতিষশাস্ত্রের বাইরে মানে আরও কোনো মানে এমন কোনো এক্সাইটিং শখ আছে যেটা আসলে আপনি আমাকে আসলে আমার অনেক বিচিত্র সব শখ। আমার লাইফের ফাইনার জিনিস যেগুলা, এগুলো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করছে। যেমন ভালো একটা পেন্টিং, আমি বহুদিন ধরে পেন্টিং কালেক্ট করি। আমার আরেকটা শখ আছে, সেটা হচ্ছে কলোনিয়াল কয়েন্স। মানে মালয়েশিয়ান পেনিনসুলা যখন আন্ডার দ্য অকুপেশন অফ দ্য জাপানিজ ছিল, ইম্পেরিয়াল আর্মি, তখন তারা কিছু কয়েন ছাড়ছিল, ওই কয়েনগুলো কালেক্ট করা। ইস্ট ইউরোপ যখন জার্মানির আন্ডারে ছিল 3.5 বছর, সেই সময় অনেকগুলো আমি এইগুলো কালেক্ট করি। এটার আমার একটা বড় শখ, কলোনিয়াল কয়েনগুলোকে কালেক্ট করা। তারপরে আমার আরও শখ আছে, সেটা হচ্ছে লেখকদের অটোগ্রাফ করা, বই কালেক্ট করা, এগুলো আমার বড় শখ। এবং মুরাকামি ছাড়া আর কার কার অটোগ্রাফ ছিল এটা একটু তাহলে বলেন। এই সমরেশ মজুমদার, সমরেশ বসু, দুজনেরই, সুনীল গাঙ্গুলি, এদের সবার। তারপর রাহাত খানের অনেকগুলো বই আমার, উনি নিজে সাইন করে আমাকে দিচ্ছেন। তারপরে আলফ্রেড খোকন, নতুন কবিদের ভিতরে, হ্যাঁ, ওনার নাম আমি জানি। হ্যাঁ, আলফ্রেড খোকনের সাইন করা বই অনেকগুলো আছে, আমি খুবই চেরিশ করি বইগুলো। তারপরে বাইরের অনেক ইউরোপিয়ান অনেক রাইটারের আছে যারা খুব পপুলার না, কিন্তু তাদেরও আমার কালেক্ট করা বই আছে। জার্মানিতে প্রচুর কালেক্ট করছি আমি, নেদারল্যান্ডসে করছি, সুইডেনে করেছি, সো অনেক বিচিত্র। তারপরে আমার ফটোগ্রাফির কালেকশনের একটা শখ আছে আমার, ফটোগ্রাফির বই কালেক্ট করা। আমাদের সাইফুদ্দিন চন্দন, ওনার আমাদের যে কমলাপুর রেলওয়ে স্টেশন, ওটার নিয়ে ওনার একটা ফটোগ্রাফির কাজ আছে, ওনার সাইন করা আছে আমার কাছে। তো এগুলো আমি সময়ে অসময়ে, নট অ্যাজ এ কশাস কালেক্টর, বাট আই হ্যাভ বিন কালেক্টিং ইট। হুমায়ুন আহমেদের ইনফ্যাক্ট সাইন করা একটা বই আছে, তখনও হুমায়ুন আহমেদ হয়ে ওঠেন নাই। এটা 86 সনে, উনি চায়না বিল্ডিংয়ের গলিতে থাকেন, তখন ওনার বাসায় আমাদের আসা যাওয়া ছিল। ওনার ভাই যে আছেন আহসান হাবিব, উন্মাদের, ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা মামা ডাকতাম।
তো মামা ও তখন ওই হুমায়ুন স্যারের বাসায় থাকতো, তো মাঝে মাঝে যে নন্দিত নরকে উনি আমাকে সাইন করে দিছিলেন, তারপর আরও 2-3টা বই উনি নিজে সাইন করে দিছিলেন। তো তারপরে আমাদের যে ইলেকশন কমিশনার ছিলেন মাহবুব তালুকদারের মারা যাওয়ার জাস্ট কয়েকদিন আগে উনি আমাকে একটা বই সাইন করে দিয়েছেন, এবং আমার এখন গুজবাম হচ্ছে উনি ওই কবিতার বইতে যে ওনার মৃত্যুর যে বর্ণনাটা দিচ্ছিলেন যে ওনার মরার পর কী হবে, ওনার মরার পর এক্স্যাক্টলি তাই হয়েছে। কি হয়েছিল একটু ওই গল্পটা তাহলে একটু বলেন। উনি ওনার একটা কবিতাতে লিখছিলেন যে ওনার মরার পর মেয়েরা বিদেশ থেকে আসবে, তার সে হিমাঘরে রাখা হবে, যে বর্ণনাটা দিচ্ছিলেন ওনার মরে যাওয়ার পরে এক্স্যাক্টলি ওনার ক্ষেত্রে তাই ঘটছে। এবং ওই বইটা উনি মারা যাওয়ার জাস্ট কয়েকদিন আগে উনি আমাকে সাইন করে দিয়েছিলেন। বইটা এখনও আমি যে ডেস্কে কাজ করি ডেটা সফটওয়্যার বসে, ওই ডেস্কে আমার ডান পাশে রাখা আছে বইটা, ওটা মাঝে মাঝে পড়ি, বইটা এখনও পড়ি। আচ্ছা, ওকে। সো আপনার বিচিত্র শখের মধ্যে কি সবগুলো বলা শেষ না আরও কিছু বাকি আছে? তারপর আমি খেলা দেখতে খুব পছন্দ করি। আমি চেলসির ডাইহার্ট ফ্যান, ফুটবল, আমি নিজে ফুটবল খেলতাম, তো ওদের নতুন জার্সি টার্সি আসলে সেগুলো কালেক্ট করি, অটোগ্রাফ দেওয়া জার্সি কালেক্ট করি। ইংল্যান্ডে গেলে স্ট্যামফোর্ড ব্রিজে যে খেলা দেখি, তো এইরকম কিছু শখ আমার আছে। আমি ক্রিকেটের খুব ভক্ত না, হ্যাঁ মানে আমি বুঝিও না ক্রিকেটের যে আপনি ভক্ত না সেটা তো আপনার সাথে আমার বিভিন্ন সময় কথা থেকে বোঝা যায়। আজকেও শুরুর আগে বলতেছিলেন যে রিটার্ন কেন রিটায়ার করে না। তো এখন ফুটবলের আমি খুবই ভক্ত, এবং চেলসি জিতলে ভালো লাগে, ওদের খেলার স্টাইল ভালো লাগে আমার। আমি ফলো করি, ইউরোপিয়ান ফুটবল ফলো করি। মাঠে গিয়ে কখনো খেলা দেখছেন? অনেক খেলা দেখছি, ওইটাই তো বললাম আমি, স্ট্যামফোর্ড ব্রিজ হলো চেলসির হোম গ্রাউন্ড। আমি ইংল্যান্ডে গেলে আমি চেষ্টা করি ওদের 1-2টা খেলা দেখার। আচ্ছা, আপনার কখনো এই যে এত দেশে গেছেন, কখনো মনে হয় না যে এই দেশে অন্তত 4-5 বছর থাকি বা এই দেশটা স্থায়ী হয়ে থেকে, যেরকম কখনো মনে হয় না? অনেক দেশে তো 3-4-5 বছর ছিলাম আমি, কিন্তু আমাদের সবসময়ই ছিল আমরা দেশে আসবো, দেশে ফিরবো, নাথিং লাইক হোম, এটা আমরা সবসময় বুকের ভিতরে ফিল করি। এটা কি দেশপ্রেম নাকি হচ্ছে যে আলাদা একটা কমফোর্ট? কারণ অন্য জায়গায় থাকলে তো সেটা ঠিক হয়। আমার ক্ষেত্রে ডেফিনেটলি দেশপ্রেম। আমি আমার মা হারাইছি খুব কম বয়সে, দেশটাকে আমার মায়ের মতো মনে হয়, তো এটা আমার জন্য খুবই স্ট্রং। এটা মানে দেশকে মায়ের মতো মনে হয়, এটা তো আমরা ছোটোবেলা থেকেই প্রত্যেক ক্লাসেই এইরকম এক বা একাধিক কবিতা পড়ছি। কিন্তু আমি যখন এই বড় হয়ে এখন যদি জিজ্ঞেস করি যে এটা আসলে দেশ আসলে কীভাবে মায়ের মতো, আমি এই ব্যাপারটা একটু বুঝতে চাই, আমাকে একটু বোঝানো কি সম্ভব? মা যেমনই হোক, মা মায়ের প্রতি দরদ, মা কালো হোক, মা মোটা হোক, মা অসুস্থ হোক, মা মাই। সিমিলারলি দেশ যেমনই হোক, দেশের প্রতি ওই ফিলিংটা আমার। মা তো পাল্টানোর সুযোগ নাই, কিন্তু দেশ তো চাইলেই মাইগ্রেট করে অন্য দেশে যাওয়া যায় না, এটা ঠিক না। মাইগ্রেট করে যাওয়া যায়, কিন্তু ধার করা মা তো আর মা হয় না। আচ্ছা, তো যারা সিটিজেনশিপ পেয়ে যায় সেও কি তখন ধার করা এই ব্যাপারটাই থাকে? আমার কাছে তাই মনে হয়। আমাদের তো সিটিজেনশিপ আমরা নেই, আমরা অনেক বছর ছিলাম, সব কিছু বেচা বিক্রি করে দেশে আসছি আমরা। আচ্ছা, এটাই আমাদের নারীর সাথে একদমই যুক্ত হলো এই দেশের ভালো লাগা, দেশের উন্নতি। আমরা টোটালি এই দেশের সাথে অ্যাটাচড। এই দেশের ভালো মন্দে আমাদের আসে যায়, কারণ উই ইনভেস্টেড এভরিথিং ইন দিস কান্ট্রি। এমনকি বাচ্চারাও যারা বিদেশে ছিল, আমার ছেলেরা, ওরাও দেশে এসে দেশে ব্যবসা করে। তারাও আমার 14 গোষ্ঠীর কেউ বিদেশে থাকে না। তো আমাদের 2 নৌকায় পা নাই, আমাদের উই আর ফার্মলি অন দ্য গ্রাউন্ড হিয়ার ইন বাংলাদেশ। আমরা মাঝখানে যে বিষয়ে কথা বলতেছিলাম অফ ক্যামেরায়, সেটা হলো যে এই যে আপনি বিভিন্ন দেশের মানুষের সাথে মিশছেন, তো আপনি যদি এইরকম কিছু জাতির কথা বলেন যাদের কোনো প্যাটার্ন আপনি পাইছেন ওরকম, মানে যেমন ধরুন অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, ইটালিয়ান বা নেপালিয়ান। আমি ডাচদেরকে খুব পছন্দ করি। ওরা সিম্পল, স্ট্রেট টু দি পয়েন্ট, ওদের লাইফস্টাইলের একটা একরকম সিম্পলিসিটি আছে। ওরা ছোট ছোট জিনিসে প্লেজার খুঁজে পায়, ওইটা আমাকে খুব মুগ্ধ করে আর কি। ওদের যে কমিটমেন্ট টুয়ার্ডস লাইফ, ওরা জীবনটাকে যেভাবে করে দেখে, আমি বিগ ফ্যান।
আর অনেক জাতি আছে ওরা হলো আবার ওভার হাইপড, যেমন জাপানিজদের সম্পর্কে অনেক রকম মিথ আছে। এটা ওরা খুবই কমপ্লেক্স, প্লাস ওদের ওরা খুবই লেয়ার্ড একটা জাতি বলে আমার কাছে মনে হয় আর কি। আর ওদের ওদের যে ম্যানার্স, ওদের যে এগুলা এক্সাম্পলারি, কিন্তু এগুলোর ভিতরে একরকম মেকিপনা আছে আর কি, জিনিসটা অত সরল এক্সপ্রেশন না আর কি। আর ইন জেনারেল প্রবাসী বাঙালিরা হলো পিপল উইথ গোল্ডেন হার্ট। এদের কাছে পৃথিবীর যে কোনো জায়গায় যদি কখনো বিপদে পড়া হয়, এদের কাছে সাহায্য চাওয়া হইলে এই সাহায্যটা খুবই ভালোভাবে আসে, এবং এদের আন্তরিকতার একটা ভোলার মতো না। তো জাতি হিসাবে যদি আমাকে গ্রেডিং করতে হয়, বাংলাদেশি মানুষদেরকে আমি 1 নম্বরে রাখবো, তারপরে রেস্ট যাদের 1-2 জনের কথা আমি বললাম। এইটা কি মানে কমপ্লিটলি বায়াস জাজমেন্ট হইলো, নাকি এটাকে আপনি যদি ক্রিটিক্যালি দেখেন, মানে ক্রিটিক্যালিও আপনি এটা ডিফেন্ড করতে পারবেন? কারণ দেখা যাচ্ছে যে বাইরের দেশে বাঙালিরা গিয়ে যে যে সমস্ত কৃতকর্ম করে সেগুলোর কথা তো ইয়েতে আসে, মিডিয়াতে আসে, এবং দেখা যাচ্ছে যে সেটার প্রভাব আমাদের ভিসার উপরেও পড়ে। তো আপনি বাঙালিদেরকে 1 নম্বরে রাখলেন, মানে ঠিক এটার বেসিসটা কি? হসপিটালিটি নাকি কি কারণ? হসপিটালিটি, কাজের সিনসিয়ারিটি, বাঙালিদের যারা এমপ্লয়ার, এরা বাঙালিদেরকে প্রশংসা করে সাধারণত। আমাদের যে কাজের প্রতি যে স্পৃহা, এমপ্লয়ারদেরকে প্রোটেক্ট করার যে প্রোপেন্সিটি, এটা অনেক হাই। এটা অ্যাক্রস দ্য বোর্ড। মিডল ইস্টে যারা প্রান্তিক পর্যায়ের কাজ করে, সেখান থেকে সিলিকন ভ্যালির যারা হাই এন্ডে কাজ করে, সব জায়গায় একটা জিনিস খুবই প্রিডমিনেন্ট, সেটা হলো আমাদের ওয়ার্ক কালচার, ওয়ার্ক এথিক্স অন্য অনেক জাতির থেকে অনেক অনেক উন্নত বলে আমি মনে করি। ওকে, আমার একটা পার্সোনাল কিউরিওসিটি আছে, সেটা হচ্ছে যে আমি শুনছি যে পর্তুগাল বা ইটালিয়ান এদের এখানকার মানুষও নাকি অনেকটা বাংলাদেশের মতো আড্ডাপ্রিয় বা আমোদ ধরনের। আপনি তো গেছেন দুই দেশেই, আপনার কি ওটা মনে হয়েছে নাকি আমার এই শোনায়? না না, এটা সত্য। পর্তুগিজ লাইফ অনেক লেড ব্যাক, ওরাও খুব ফান লাভিং, স্পোর্ট লাভিং, অ্যাক্টিভিটিসে করে। এরা টাকার পিছনে খুব ঘুরে আমি দেখি নাই। এবং আপনি গ্লোবাল ট্যুরিজমেও যদি দেখেন, আপনি প্রচুর পর্তুগিজ লোক পাবেন, ইতালিয়ান লোক পাবেন, এবং এরা পাশ্চাত্যের, বিশেষ করে আমেরিকান যে লাইফ, যেখানে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ওইটার থেকে তারা ডিফারেন্ট। এরা লম্বা হলিডে নেয়, ফ্যামিলির সাথে প্রচুর সময় কাটায়। এটা ইউরোপিয়ানদের মধ্যে তারা এক্সেপশনাল। ওকে, আপনি যেহেতু অনেক ট্রাভেল করছেন, ফলে এই ট্রাভেলে তো আপনার প্লেন জার্নি, ট্রেন জার্নি, নানা ধরনের জার্নি করতে হয়। তো এই যে এই সমস্ত জার্নিগুলোতে যখন নানা ধরনের মানুষ দেখেন বা নানা ধরনের মানুষের সাথে ইন্টারাকশন হয়, সেই মানুষদের সাথে কি পরবর্তীতে আর কখনো যোগাযোগ হয় নাকি? অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে যোগাযোগ এখনও আছে, আবার কোথাও রিউনিয়নও হয়েছে অনেক ক্ষেত্রে। ওই স্টোরিগুলো একটু বলেন দু একটা। যেমন আমি হিচ হাইকিং করতে পছন্দ করি। তো একবার ভ্যালেন্সিয়া থেকে, মানে স্পেনের ভ্যালেন্সিয়া থেকে আমি ট্রাকে করে হিচ হাইকিং করে গেলাম, অসলোতে গেলাম 3টা লরি পার হয়ে। এইটাতে শুধু মাঝখানের একটা লেগে একদল ড্রাইভার এবং ক্রু পাওয়া গেল যারা ইংরেজিটা মোটামুটি বোঝে, আর কেউই এক অক্ষরও ইংরেজি বলতে পারে না। তো একটা ক্রু ছিল, আফ্রিকান ক্রু ছিল। এরা বেসিক্যালি এই লোকগুলা হচ্ছে ঘানার অধিবাসী আর কি। ওদের সাথে আমার এখনও যোগাযোগ আছে আফটার ইভেন 25 years। তো ওই
তারপরে আমরা স্পেনে একবার বার্সেলোনা থেকে আলহামরা যাব আমরা একই ট্রেনে। তো ট্রেনের মাঝখানে প্রচণ্ড বন্যা ছিল, তো ট্রেন কোম্পানি ট্রেন বন্ধ করে বলল যে তোমরা বাসে করে যাইতে পারো। তো আমাদের একসাথে ওই আপৎকালীন টাইমে 6-7 ঘন্টা একটা গ্রুপের সাথে থাকতে হয়েছিল। সেই গ্রুপে কিছু নার্স ছিল, ডাক্তার ছিল, তারপরে স্কুল টিচার ছিল। এদের অনেকের সাথে আমার এখনও যোগাযোগ আছে, এখনও মানে তাদের সাথে এক্সচেঞ্জ হয়। তাদের বাচ্চাদের কোনো বার্থডে টার্থডে হলে ছবি টবি পাঠায়, তারা কোনো জায়গায় ইন্টারেস্টিং কিছু পাইলে তারা বলে। তারা এশিয়াতে আসলে, যেমন দিয়াগোর সাথে আমার দেখা হয়েছিল, সিঙ্গাপুরে দেখা হয়েছিল গত বছরই। ও ওখানে হলিডেতে আসছিল, আমিও আই ওয়াজ অলসো না হলিডে। তো 2-3 দিন আমরা একসাথে সময় কাটালাম। সকালবেলা আমরা দৌড়াতে গেলাম, কেনুইং করলাম একসাথে। তো এই যোগাযোগগুলো আমি রাখি এবং আমি এগুলো চর্চাও করি। আর যেহেতু অ্যাজ ইউ নো দ্য লিঙ্কডইনে আই হ্যাভ এ বিগ ফলোয়ার্স, আমার প্রায় 50,000 ফলোয়ার আছে, প্লাস আমার নেটওয়ার্কে আরও 50,000 লোক আছে। তো আমি প্রিটি অ্যাক্টিভ লিঙ্কডইনে। তো ওইটার জন্য অনেকের সাথে যোগাযোগ আমার ন্যাচারালি থাকে, পৃথিবীর যেখানেই তারা থাকুক। তো ওই চর্চাটা আমার আছে। আমাদের ভার্সিটি লাইফে দেখা যাচ্ছে যে আমাদের বড় ভাইরা সবসময় খুব নেটওয়ার্কিংয়ের কথাবার্তা বলে, বা যারা উদ্যোক্তা শুরু হয় তারাও খুব নেটওয়ার্কিং করার কথাবার্তা বলে। বাট যদি আসলে নিজের সেরকম কোনো ভ্যালু প্রপোজিশন না থাকে, তাহলে এই নেটওয়ার্কিংগুলোকে আসলেই কোনো কাজে লাগে? মানে আপনার পর্যবেক্ষণ কি বলে? কোনো কাজে আসে না, এগুলো বেহুদা, এগুলো একতরফা প্রেমের মতো আর কি। তোমার ইউ হ্যাভ টু বি ইকুইটেবল, তোমার কিছু একটা দেওয়ার। যেমন আমি কেয়ারফুলি এই যে ক্রিসমাস আসলে 150 ক্রিসমাস কার্ড আমি পাঠাই, 50-60টা বই পাঠাই, ইন্টারেস্টিং কোনো বই টই হলে, সো দ্যাট কানেক্টস। একটা লোক যখন ক্রিসমাসের সময় বাংলাদেশ থেকে একটা গিফট পায়, আড়ংয়ের একটা গিফট কার্ড, হি রিমেম্বার্স দ্যাট বাংলাদেশ থেকে একটা কার্ড আসছিল। এবং এটা আমি ফিজিক্যালি পাঠাই, মানে ই কার্ড না কিন্তু। তারপরে কেউ কোথাও কোনো দেশে গেছে, আমি যাওয়ার সময় 8-10টা বই দিয়ে দিলাম, এগুলো তুমি একটু দয়া করে পোস্ট করে দিও। হয়তো পোস্ট করে, দ্যাট টাচেস পিপল। দিজ আর স্মল ইনভেস্টমেন্ট বাট বিগ ইম্প্যাক্ট। তাহলে এইসব নেটওয়ার্ক করে লাভটা কি? এই দেখা গেল যে আপনার সাথে একটা ছবি তুললো, যাকে আসলে আপনি চিনেন না, দিয়ে তারপর একটা পোস্ট করলো যে মঞ্জুর ভাইয়ের সাথে দেখা হইলো। এইটা দিয়ে আসলে সে কি অ্যাচিভ করে? আমরা হচ্ছে কি একটা টাচ পয়েন্টকে রিলেশনশিপে কনভার্ট করতে হলে যে টাইপের এফোর্ট দরকার, ওগুলো না করেই আমরা নেটওয়ার্কিংয়ের বেনিফিট পাইতে চাই। ইটস নট গোনা হ্যাপেন। টুগেদার উই নিড টু বিল্ড মেমোরিজ। এই দিয়াগোর সাথে আমার এখন আবার দেখা হয়েছে, আমাদের আরও 10 বছর বন্ধুত্ব থাকবে। ও এরপরে সান ফ্রান্সিসকো যাবে, আমার বলতে সান ফ্রান্সিসকো তো আসো, ওখানে একটা দৌড় আছে, ম্যারাথন দৌড়াবো আমরা একসাথে। এই যে এবিলিটি টু ক্রিয়েট মেমোরিজ টুগেদার, দ্যাট টেক্স পিপল টু নেক্সট লেভেল। ওইটাই আমরা ওই নেটওয়ার্কিংয়ের ওই অংশটাই খালি বুঝি না আমরা। আরেকটা বড় এই প্রসঙ্গ তুলবো, সেটা হলো যে এই বিভিন্ন উদ্যোক্তা যখন ইন্টারভিউ করে, তারা সবসময় বলে যে স্কিল রিসোর্স পায় না। তো আপনারা যারা বড় অর্গানাইজেশন, তারা আসলে স্কিল রিসোর্স পুল তৈরির জন্য নিজেরা আসলে কীভাবে ইনভেস্ট করেন বা আদৌ কিছু করেন? এটা অনেক ইনভেস্ট করি আমরা। ইউনিভার্সিটিগুলোতে আগেই থেকে আসা শুরু করি। তো আর্লি স্কাউটিং করে কিছু পোলাপান পাওয়া যায়, ওদেরকে ইন্টার্ন করাই, ওদেরকে আমাদের টেকনিক, টেকনোলজি, প্রসেস, নো হাউ এগুলো শেখাই। ওরা টিমের সাথে আমরা আত্মস্থ করি। আমাদের ডেটা সফট থেকে কোনো দিন একটা কমপ্লেন উইল নেভার সেইং দ্যাট আরে দেশে স্কিল রিসোর্স নাই, যা খুঁজি পাই না, ইউনিভার্সিটিগুলো কী তৈরি করে, এগুলো বেহুদা কথাবার্তা। আমার তো নিজেরও ইন্টারনাল প্রসেস থাকতে হবে, একটা রিসোর্সকে রিসোর্স অফ মিনিংয়ে কনভার্ট করা, সেই প্রসেসটাই আমার নাই। আমি সারাক্ষণ কমপ্লেন করতেছি ইউনিভার্সিটিগুলো কি গ্র্যাজুয়েট তৈরি করে, আগে ভালো ছিল এখন খারাপ। আমরা এটাতে বিশ্বাসই করি না। যারা জব হোল্ডার, ওদের অনেকের সাথে আমি যখন ইন্টারভিউ করছিলাম, মানে আমি একটা ইনসাইট পাইছিলাম যে এই যে যারা এই আইটি কোম্পানির
ওনার যারা, তারা যেহেতু ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড় না, একে অপরের সাথে কানেক্টেড, ফলে দেখা যাচ্ছে যে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যখন রিসোর্স জব সুইচ করে, সেইটা নিয়ে এক ধরনের সিন্ডিকেশনের অভিযোগ পাওয়া গেছে। সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটা মিথ্যা কথা একদমই। দিস ইজ টোটালি আটার লাই। আচ্ছা, আর এমন কোনো রিসোর্স নাই যারা ইররিপ্লেসেবল, ক্যানট বি রিপ্লেসড। এটা ইটস এ মিথ। এটা যারা বলছে, এটা আমি ভাই এটা পাইনি অ্যাটলিস্ট। আর এটা আমরা চর্চাও করি না। এটার ওপেন মার্কেট, ওপেন কম্পিটিশন, ওপেন শ্রম। যার যেখানে পোষাবে, যার যেখানে ভালো লাগবে সেখানে সে যাবে। ওকে। কিন্তু যখন আবার এই অর্গানাইজেশনকেই ফ্যামিলি ভাইব বা এই ধরনের হোমলি এনভায়রনমেন্টে এই ধরনের করা হয়, মানে উপস্থাপন করা হয়, তাহলে সেইটার পেছনে তাহলে পারপাসটা কী থাকে? এটা তো টিম ওয়ার্কের জন্য খুবই ভালো। একটা ফ্যামিলি বন্ডেজের মতো যদি থাকে, আমি ফ্যামিলির মেম্বারদেরকে যেভাবে ট্রিট করি, হাতের 5টা আঙ্গুলে একরকম না, কেউ দুর্বল হবে, কারো বাবা মারা যাবে, কারো বাচ্চা অসুস্থ থাকবে, কারো হাঁপানির প্রবলেম থাকবে, কেউ ওয়ার্ক ফ্রম হোমে বেশি কমফোর্টেবল, ওগুলোকে তখন অ্যাকোমোডেট করতে সুবিধা হয়। সেও তখন বুঝে হোয়াট ইজ দ্য ফাইন লাইন অফ ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, আমি আপনার যে সমস্ত অ্যাক্টিভিটি শুনতেছি সেটার জন্য আসলে 24 ঘন্টায় দিন হওয়াটা বেশ কঠিন। মানে আপনি টাইম ম্যানেজমেন্টটা আপনি কীভাবে করেন? আমার হাতে প্রচুর টাইম থাকে। আমি কোম্পানির বোঝা নিয়ে ঘুরি না রে ভাই। আমাদের কোম্পানি টোটালি ইনস্টিটিউশনালাইজ করা, আমরা কোথাও সাইন পর্যন্ত করি না। আচ্ছা, সো আমাদের হাতে প্রচুর সময়। এটা তো নিশ্চয়ই এখন হয়েছে, 15 বছর বা 10 বছর আগে কি এই প্রসেস ছিল? প্রসেসগুলোকে ডিফাইন করছি আমরা। তো তখন মানে আমি যেটা বোঝার চেষ্টা করতেছিলাম যে এত সময় আপনি পান কিভাবে? মানে যদি আমি আরো 10-15 বছর সময় তো আরও আগে কিনছি এগুলা, ওই সময়গুলো এখন ব্যয় করতেছি। তখনকার 18 ঘন্টার যে পরিশ্রমটা করছি ওটা তো আমি কিনছি এই সময়টা, যাতে আমি পরের দিকে লাইট হইতে পারি। এখন তাই হয়েছি। সো আপনার এটা থেকে যে পয়েন্টটা টেক অ্যাওয়ে করার মতো সেটা হচ্ছে যে যখন তোমার লাইফের প্রাইম টাইম, ওই সময় বেশি বেশি করে কেন, যাতে পরবর্তীতে সেটা ব্যয় করতে পারো। ইউ ক্যান দেন বিকাম লাইট। আচ্ছা, আপনি ভাই অলরেডি বেশ কয়েকবার ঘুরে দেখতেছেন, তার মানে আসলে আপনার ঘুমের সময় হয়ে গেছে। আমি আপনার সাথে জাস্ট দুটো বিষয় জানতে চাইবো। একটা হলো যে এই যে আপনি যে ম্যারাথন রেসের কথা বলতেছিলেন, তো এই ম্যারাথন রেসটা আসলে আপনি কোন থেকে, মানে কোন ফিলিংস থেকে স্টার্ট করছিলেন, বা এই জায়গাতে আপনার কিছু এক্সপিরিয়েন্স বলেন? মানে আমার তো স্বাস্থ্য সচেতনতা সবসময় কাজে করে। আলটিমেট ফিটনেস হলো লং ডিস্টেন্স দৌড়। আমি যদি লং ডিস্টেন্স দৌড়াইতে পারি, তার মানে আমার ফিটনেস ওই লেভেলে। তো সেই থেকে আমরা লং ডিস্টেন্স দৌড়ানো শুরু করেছি। তো এটা ইজ পার্ট অফ আওয়ার জার্নি। আর এটা হলো আলটিমেট টেস্ট ইফ সামবডি ইজ ফিট অর নট ফিট। আমি যখন 42 কিলোমিটার দৌড়াতে পারি লেস দ্যান 5 আওয়ার্স, তার মানে বোঝা যায় আমার ফিটনেস লেভেলের স্কেল হলো তাই। আচ্ছা, আপনি শুরুর দিকে বলতেছিলেন যে আপনি অলমোস্ট 60। সো আমরা যদি একটা লাইফের স্ট্যান্ডার্ডই ধরি যে 60 বছর বয়সে সাধারণত চাকরি থেকে রিটায়ারমেন্টে যায় বাংলাদেশে। তো আপনি যদি আপনার ওই লাইফের ওই স্প্যানটাকে চিন্তা করি, আপনার নেক্সট যে লাইফ, সেইখানে আপনার বাকেট লিস্টে এমন কোনো জিনিস আছে যেটা আসলে এখনও করা হয়নি? আমি সবসময় কাজকর্ম করে যাবো এখন যেভাবে করতেছি। আমার কাছে রিটায়ারমেন্ট বলে তেমন কিছু নাই, কারণ আমি সবসময় রিটায়ার্ড। কারণ আমার সময় আমার কাছে, আমি আমার নিজের সময় ডিফাইন করি, আমি আমার হলিডে নিজে ডিফাইন করি, আমি কারো জবাবদিহিতার ভিতরে নাই। অতএব মাই লাইফ ইজ এন্টায়ারলি অন মি। তো আমার জন্য ইট সুটস মি দ্য বেস্ট। আর সবসময় কন্ট্রিবিউট করার চেষ্টা, যে আমার কথায়, আমার কাজে, আমার অ্যাকশনে মানুষের উপকার হয়েছে, সমাজের উপকার করতে পেরেছি, এটাকে আমি সবচেয়ে বড় সাকসেসের নিয়ামক হিসাবে দেখি। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার সাথে অনেকবার অ্যাপয়েন্ট করার পরেও যে শোটা শেষ পর্যন্ত আজকে হইতে পারলো, এইটা একটা ভালো ব্যাপার। চায়না যাওয়ার আগে আপনার সাথে শোটা করার একটা ইচ্ছা ছিল, নিশ্চয়ই। তো সেটা হয়ে গেছে। চুচু নুডলস নিয়ে এসো চায়না থেকে। আমি তো সাথে মানে যখন যাই তখনও ওই একটা ছোট লাগেজ ব্যাকপ্যাক নিয়ে যাই, আসার সময় হয় না। ঠিক আছে, যদি আমার হয় মানে এর মধ্যে ভুলে না যাই অবশ্যই আনবো। এবং আপনি যেহেতু মানে আপনার অফিসের ওখানে যেহেতু আমার বাসা, আমি হয়তো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। তো মানে বিচিত্র টাইপ মানুষের সাথে আমরা যখন এই পডকাস্টগুলো করি, প্রত্যেকটা থেকেই আমরা নতুন নতুন কিছু ইনসাইট নেওয়ার চেষ্টা করি।
এবং বাবল রেশিও মূলত তো আমি এটাকে একটা চিন্তা মিউজিয়াম বলি। সো চিন্তা মিউজিয়ামে আমি এই যে আজকে মঞ্জুর ভাইয়ের যে চিন্তাটার একটা পোর্ট্রেইং বা শোকেসিং করলাম, আমার মনে হয় যে এইখান থেকে আমাদের বেশ কিছু জিনিস টেকে নেওয়ার আছে। আর যদি টেকে না থাকে তাহলে তো জোর করে নেওয়া যাবে না। তো ওনার সাথে আমার 7 বছর ধরে আলাপ হলেও 7 বার হয়তো দেখা বা কথা হয় নাই, বাট আমরা কানেক্টেড। সো এই ব্যাপারটা আমি এনজয় করি এবং উনি আমার সবসময় একজন শুভাকাঙ্ক্ষী বলেই আমি মনে করি, কারণ আমার নতুন কোনো বই বের হলেই দেখা যায় উনি সেটা কিনে, এবং এর আগে কোনো একটা বই উনি 3-4 জনকে গিফটও করছিল। তো সব কিছু মিলিয়ে ওনার সাথে আমার যে কেমিস্ট্রিটা, এটা আমি সবসময় খুব চেরিশ করি এবং আমি এই জন্য অনার্ডও ফিল করি। তো এই জন্য আমার বাবুল রশিদে ওনার সাথে আজকের যে এপিসোডটা, এটা আমি সবসময় একটা মানে স্পেশাল এপিসোড মনে করব। তো আজকের মতো এপিসোড এখানেই শেষ। নেক্সট এপিসোডে অন্য কোনো গেস্টের সাথে আবার আলাপ হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।